লেখিকা প্রতীতি চৌধুরীর পরম পাওয়া। মেল বক্সটা চেক করেই মাথাটা গরম হয়ে গেল দেবলীনার। ডলবি যে ওর সাথে এতটা প্রফেশনাল বিহেভ করবে ও আশা করেনি। এই তো 4 মাস আগেও শুধুমাত্র ওর ডিজাইনের জন্য ওদের ফ্যাশন হাউস এত বড় ক্রেডিট পেল, কিন্তু আজ মিস্টার কাশ্যপের মেলটা কিছুতেই যেন মেলাতে পারছে না। তার মধ্যে গীতাঞ্জলি দেবী এসে বললেন, দেখ না, পিকুনকে কখন থেকে খেতে ডাকছি, আসছেই না। এমন অবাধ্য হয়েছে না ছেলেটা, তুই একবার গিয়ে বল তো। পিকুন দেবলীনার ছেলে, তবে ছোটর থেকে মায়ের কাছে কম, কাজের মাসি আর গীতাঞ্জলি দেবীর কাছেই বড় হয়েছে। তাই দেবলীনাকে পিকুন বেশ ভয় করে। রাগে চেঁচিয়ে উঠল দেবলীনা, কে খাবে না খাবে তার সব দায়িত্ব কি একার আমার? আরেকজন যে ঘরে বসে আছে তাকে তুমি কিছু বলতে পারো না? গীতাঞ্জলি দেবী কয়েক সেকেন্ড ওনার বৌমা দেবলীনার দিকে তাকিয়ে বুঝলেন পরিস্থিতি ভালো নয়, নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে। আর এরকম তো শুধু আজ নয়, আগেও ঘটেছে। দেবলীনা একাগ্র চিত্তে ডিজাইন করার সময় যদি কেউ ডাকাডাকি করে তখন এভাবেই বিরক্ত হয়। গীতাঞ্জলি দেবী সাথে সাথেই বললেন, আচ্ছা তুই কাজ কর, আমি দেখছি। দেবলীনা আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই উনি রুম থেকে বেরিয়ে গেলেন। মনে মনে বিড়বিড় করলো দেবলীনা, কাজটাই তো আর নেই, কি কাজ করব? ল্যাপটপের স্ক্রিন অন টাইম শেষ হয়ে ততক্ষণে স্ক্রিন সেভ মোডে ওর আঁকা ডিজাইনগুলো ভাসতে শুরু হয়েছে। অনেক বছর পরে আজ সত্যি কান্না পাচ্ছে দেবলীনার। একদিন শুধুমাত্র এই মিস্টার কাশ্যপের কথাতেই ও ফ্লোরাতে জয়েন করার সুযোগ পেয়েও যায়নি। হয়তো সেদিন ফ্লোরাতে গেলে নাম সম্মান প্রতিষ্ঠা সবকিছুই আজ হাতের মুঠোতে পেত। কিন্তু ওই যে মিস্টার কাশ্যপ সেদিন বললেন, তুম डलबी का एसेट, तुम्हारे बिना तो ये फैशन हाउस काम ही नहीं कर पाएंगे। হ্যাঁ সত্যিই তো, ও ডলবি ফ্যাশন হাউসে আজ প্রায় 7 বছর ধরে কাজ করছে। মিস্টার কাশ্যপ যদি ওকে ফোন করে বলতেন এরকম পরিস্থিতিতে পেমেন্ট দেওয়া সম্ভব নয়, তাহলে হয়তো ওর এতটা খারাপ লাগতো না। কিন্তু এইভাবে অফিসিয়াল মেল করে জানানো, কোভিড-19-এর কারণে ডলবি নাকি এখন থেকে লিমিটেড স্টাফ নিয়ে কাজ করবে। যেহেতু ফ্যাশন হাউসের প্রোডাকশন বিভাগ পুরোপুরি বন্ধ, তাই ওরা দুঃখিত যে ডলবির কর্মচারী দেবলীনাকে আপাতত ডলবির যাবতীয় দায়িত্ব থেকে মুক্তি দিচ্ছে। ডলবি যে শুধুমাত্র ওদের ছিল, দেবলীনার নয়, সেটা ভাবলি ওর হাত পা কাঁপছে। না, ও কিছুতেই মিস্টার কাশ্যপকে হ্যাংলার মতো ফোন করতে পারবে না। দেবলীনা কোনোদিনই যে পয়সার জন্য কাজ করতো না, ওর আবেগ ছিল ডলবি ফ্যাশন হাউস। ওর ডিজাইন যখন ন্যাশনাল এক্সিবিশনের জন্য সিলেক্ট হতো তখন যে ওর কতটা আনন্দ হতো সেটাও কাউকে বলে বোঝাতে পারতো না। সেই ক্লাস 9-10-এ পড়ার সময় যখন ওর বয়সী আরও 5জন মেয়ে স্বপ্ন দেখতো রূপলী পর্দার নায়িকা হবার, তখন থেকে ও নিজেও হাঁ করে তাকিয়ে থাকতো নায়িকাদের পোশাকের দিকে। ফ্যাশন চ্যানেল চালিয়ে মডেল হওয়ার স্বপ্ন নয়, নামী ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছিল দেবলীনা। উচ্চ মাধ্যমিকের পরে যখন ওর বন্ধুরা সব কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ সায়েন্সের ভালো কোনো সাবজেক্টে অনার্স নিচ্ছিল, ও তখন ঝোঁক ধরে ভর্তি হয়েছিল কলকাতার গ্ল্যামার স্কুল অফ ফ্যাশনে। দেবলীনার বাবা সামান্য আপত্তি করলেও মা মরা মেয়ের উপরে তেমন জোর করতে পারেননি। স্বপ্নের উড়ানে পা রেখেছিল দেবলীনা। আর তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। ডলবি যে কি করে ওর জীবন হয়ে উঠেছিল নিজেও জানে না। ওর এত দিনের একাগ্রতা, পরিশ্রম, আবেগ, স্বপ্ন, এসবের কি সত্যি কোনো মূল্য ছিল না ডলবির কাছে? সংসার, ছেলে, স্নান, খাওয়া ছেড়ে দিনের পর দিন পড়ে থেকেছে ডিজাইন নিয়ে নিজের সেরাটা দিতে। তা কি শুধুই টাকার জন্য ছিল? ডলবিতে আরও যারা কাজ করে তাদের মতোই ফ্যাশন ডিজাইনার দেবলীনা মৈত্র কি কেবলই একজন সাধারণ কর্মচারী ছিল? পিকুন, তুই ঠাম্মির কথা শুনছিস না? ঠাম্মি আমাকে তোর জন্য কমপ্লেন করেছে। কেন? মাকে দেখেই ভয়ে ভয়ে খাতা পেন্সিলগুলো বিছানার একদিকে রেখে দিল ছোট্ট পিকুন। তারপরেই বড় বড় চোখে বলল, সরি মা, আর হবে না। পিকুনের বয়সী অন্য সব ছেলে মেয়েদের থেকে পিকুন বেশ শান্ত। সারাদিন পড়াশোনা, নিজের খাতা বই, ডেস্কটপে গেম এসব নিয়েই থাকে। আর মাঝে মাঝে ঠাম্মির সাথে সামান্য দুষ্টুমি করে।
মায়ের রাগ ও ছোটর থেকেই দেখেছে। ওকে নিয়ে যে ওর বাবা আর মায়ের মধ্যে কিভাবে সারাক্ষণ ঝগড়া হয়, ওই তার সবচেয়ে বড় সাক্ষী। পিকুনের এখনো মনে আছে, সেদিন ওর নতুন স্কুলে অ্যাডমিশন ছিল। বাবা মা দুজনের সাথে যাওয়ার কথা ছিল টিউলিপ একাডেমিতে। ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে নতুন স্কুলের ইউনিফর্ম পরিয়ে প্রস্তুত করে দিয়েছিল। ওর মা সুন্দর করে চুল আঁচড়ে টাই বেঁধে বেশ কয়েকটা ছবি তুলেছিল। তারপরে ঘর থেকে বেরোবার সময়ই বিপত্তি বেঁধেছিল। সৌমাল্য সরকার মানে পিকুনের বাবার অফিসে কি একটা জরুরি কাজ পড়ে গেছিল। পিকুনের অ্যাডমিশনে যেতে পারবে না বলতেই রেগে গেছিল দেবলীনা। চেঁচিয়ে বলেছিল, জানো, শুধু পিকুনের জন্য আমি দিল্লির অত বড় শোটা ক্যান্সেল করেছি। আমার বদলে আমারই ডিজাইন নিয়ে ডলবি থেকে তৃষ্ণা যাচ্ছে, আর তুমি তোমার অফিসের আর্জেন্সি দেখাচ্ছ। সৌমাল্য বোঝাবার চেষ্টা করেছিল ফরেন ক্লায়েন্ট, এই মুহূর্তে ওকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। অমনি দেবলীনা আরও অবুঝ হয়ে বলেছিল, এসব ছেলের বাবা হওয়ার আগে ভাবতে হতো সোম, আমি তো এজন্যই যাইনি আমাদের মাঝে এত তাড়াতাড়ি কেউ আসুক। এইটুকু একটা বিষয় থেকেও যে আবার পুরনো কথা উঠে আসবে ভাবেনি সৌমাল্য। মাথা গরম করেও বলে ফেলেছিল, মা হয়ে তুমি এসব কথা বলছো কি করে? পিকুন ইজ আওয়ার সন দেবলীনা। দেবলীনা তর্ক জারি রেখে বলেছিল, হ্যাঁ আমাদের, আর সেটাই তুমি ভুলে যাও। সব দায়িত্ব আমার একার নয়, রেসপন্সিবিলিটি তোমারও সমান। পিকুন এত ভারী ভারী কথা বুঝতে পারেনি। ও শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝেছিল ওর জন্য স্কুলে যেতে হলে দুজনেরই অনেক ক্ষতি হচ্ছে, তাই কেউ যেতে চাইছে না। সৌমাল্য যখন বারবার বলছিল, এবারটা তুমি ম্যানেজ করো লীনা, আমি পরের বার কিছু দরকার হলে ঠিক যাব, দেবলীনা একইভাবে বলে যাচ্ছিল, তুমি গেলেই আমি যাব, না হলে নয়। পিকুন হওয়ার আগে এজন্যই আমি বারবার করে ওয়ার্ন করেছিলাম তোমাকে, কিন্তু তোমরা তা শোনোনি। শেষে ব্যাপারটা সামাল দিতে গীতাঞ্জলি দেবী নিজেই রেডি হয়ে এসে বলেছিলেন, তোদের কাউকে গিয়ে কাজ নেই, আমার দাদু ভাইয়ের অ্যাডমিশন আমিই যাব। এরকম কত ঘটনাই তো ঘটে বাড়িতে। পিকুন কোনো কিছু নিয়ে সামান্য ঝোঁক ধরলেই ওর বাবা আর মা এমনভাবে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দেয়। তখন পিকুন নিজেই ভয় পেয়ে চুপ করে যায়। দেবলীনা আবার ভারী গলায় বলল, তুই তো বড় হয়েছিস, এখনো ঠাম্মিকে খাইয়ে দিতে হয় কেন? নিজের হাতে খেতে পারিস না? পিকুন বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে মিনমিনে স্বরে বলল, পারি তো, কিন্তু খাইয়ে দিলে ভালো লাগে। তুমিও যদি। মাঝখানে থেমে গেল পিকুন। হয়তো দেবলীনাকে ভয়ে পেয়ে বাকিটা বলল না। দেবলীনা হালকা হেসে পিকুনের পাশে এসে বসল। তারপর পিকুনের মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, তুমি তো জানো পিকুন সোনা, মায়ের কত কি কাজ থাকে তাই না? তবুও তো মা সময় পেলে খাইয়ে দেয়। আর এখন তো মলি মাসি নেই, বাড়ি চলে গেছে, ঠাম্মি একা একা কত কি করবে। বুঝদার ছেলের মতো আবার ঘাড় নাড়ল পিকুন। দেবলীনা ওকে বুকের কাছে জড়িয়ে ধরে বলল, প্রমিস করো ঠাম্মির কথা শুনবে, ঠাম্মি খেতে ডাকলে নিজের হাতে খেয়ে নেবে। পিকুন আবার ভালো ছেলের মতো বলল, প্রমিস মা। পিকুনের খুব ভালো লাগে যখন এভাবে ওর মা ওকে জড়িয়ে ধরে মাথার চুলগুলো নেড়ে দেয়। মনে হয় চোখ বন্ধ করেও মায়ের সব কথা শুনবে আর এত আদর খাবে, যেমন ওর সব বন্ধুরা খায়। বাবা, বাবা, দেখো এই ড্রয়িংটা। বাবা, এটা কে বলো তো? সৌমাল্য টেবিলে বসে কাজ করছিল। লকডাউনের জন্য ওর এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। দুপুরের দিকে গীতাঞ্জলি দেবী ঘুমিয়ে পড়লে পিকুন মাঝে মাঝে ওর বাবার কাছে চলে আসে, নানা রকম ছবি এঁকে দেখায়। আজকেও তেমনই অস্থির হয়ে ওর বাবাকে কিছু দেখাতে চাইছিল। প্রথমে দুই একবার গম্ভীর গলায় সৌমাল্য বলল, এখন না পিকুন, বিকেলে দেখব, আমি এখন কাজ করছি না। অন্যদিন হলে হয়তো পিকুন বাবা কাজ করছে বুঝে চলে যেত, আজ গেল না। পাশে দাঁড়িয়ে বায়না করতে লাগলো, দেখো না বাবা, তোমার মতো লোকটা, চশমাটাও তোমার মতো, কি সুন্দর জ্যাকেটটা। পিকুনের বারংবার ডাকে কিছুটা বিরক্ত হয়ে ছবিটা হাতে নিল সৌমাল্য। অমনি যেন এত বছর পরে চমকে উঠল নিজেকে দেখে। পিকুন হাসতে হাসতে বলল, দেখো বাবা, তোমার দাড়ি আছে, গোপ আছে, আর তোমার জ্যাকেটের বোতামে হিরে লাগানো আছে। সৌমাল্য কি যেন ভাবতে ভাবতে বলল, তুই এটা কোথায় পেলি? পিকুন নাচতে নাচতে বলল,
ঠাম্মির ঘরের আলমারিটাতে ক্রেয়ন খুঁজছিলাম। ঠাম্মি বলল ওখানে অনেক রং পেন্সিল আছে। ওখানে স্কেচবুকটা পেলাম। বাবা, তুমি ছবি আঁকতে আমার মতো? সৌমাল্যর হাসি পেয়ে গেল পিকুনের সহজ প্রশ্ন শুনে। আদর করে ওর গাল দুটো টিপে দিয়ে বলল, না পিকুন, নিজের ছবি নিজে কেউ কি করে আঁকবে? এটা তো তোর মায়ের আঁকা। পিকুন দাঁত বের করে হাসতে হাসতে বলল, মায়ের আঁকা? মা তোমার ছবি এঁকেছে? সৌমাল্য দেখল পিকুনের হাসির মধ্যেই অবিশ্বাসের ছোঁয়া। ও যেন বিশ্বাসই করতে পারছে না ওর মা কখনো ওর বাবার ছবিও আঁকতে পারে। পিকুন জ্ঞান হওয়ার পর থেকে রোজ ওদের ঝগড়া করতেই তো দেখেছে, কিন্তু সত্যি কি ওদের সম্পর্কটা এমন ছিল? সৌমাল্য ছবিটা হাতে নিতেই ঘড়ির কাঁটা যেন পিছনে ফিরে যাচ্ছিল। সৌমাল্য আর দেবলীনা স্কুল লাইফের বন্ধু। শুধু স্কুলই নয়, টিউশনগুলো ওরা একসাথেই পড়তো। সৌমাল্যর জন্যই দেবলীনা সায়েন্স নিয়েছিল, না হলে ওর গণিত পদার্থবিদ্যার মতো জটিল বিষয় নিয়ে পড়ার প্রয়োজন ছিল না। ওর যে স্কুলে পড়ার সময় থেকে খুব ইচ্ছে ছিল ডিজাইনার হবে, নামি দামি মডেলদের ড্রেস, অর্নামেন্টস ও ডিজাইন করবে। একবার ওর স্কেচবুক দেখে স্কুলের একজন মিস জিজ্ঞাসা করেছিলেন, এই পুতুলগুলো তুই দেখে দেখে এঁকেছিস? দেবলীরা ভয়ে ভয়ে বলেছিল, না মিস, আমি তো মন থেকে এঁকেছি। অমনি সেই মিস খুব প্রশংসা করে বলেছিলেন, তুই এত ভালো আঁকিস, এত ভালো ডিজাইন করিস, তুই তো বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে পারবি। শুধু কানে নয়, মনের মধ্যে সেদিন মিসের কথাটা বসে গেছিল দেবলীনার। বাবার কাছে একদিন সুযোগ বুঝে জেনে নিয়েছিল ফ্যাশন ডিজাইনারের কাজ কি, আর তারপর থেকে দেবলীনা ওর বাচ্চা মনে স্বপ্ন দেখতে শুরু করেছিল। ছোটবেলা থেকে দেবলীনা ওর মাকে পায়নি, জীবনে বাবাই ছিল সব কিছু। তাকেও সময় পেত না, তাই বেশিরভাগ সময় পড়ার বই ফেলে মেতে থাকতো আঁকাতে। পড়াশোনাতে তেমন ভালো না হলেও স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা হলে প্রথম পুরস্কারটা চিরদিনই দেবলীনার ঝুলিতে থাকতো। সেদিন মিসের প্রশংসা পাওয়ার পর থেকে স্কেচবুকে পুতুলের ড্রেসের ডিজাইন আঁকাটা আরও বেড়ে গেছিল দেবলীনার। সৌমাল্যকে ও প্রায় সেসব দেখিয়ে বলতো, একদিন সবাই দেবলীনা মৈত্রকে চিনবে, আমি নিজে একটা ফ্যাশন হাউস খুলব। সৌমাল্য তো প্রথম প্রথম এসব শুনে খুব হাসতো। অমনি মুখ ভারী করে দেবলীনা ওর সাথে কথা বলা বন্ধ করে দিত। অবশ্য ওদের রাগারাগি দুদিনের বেশি টিকতো না। দেবলীনা কথা না বললে সৌমাল্যর মনে হতো ও যেন কি মিস করছে। অত ভালো ছাত্র হয়েও পড়াশোনাতে মনোযোগী হতে পারত না। বিশেষ করে ছোটবেলায় মা হারানো দেবলীনার একা একা ঘরে থাকার কথা শুনে খুব মায়া হতো সৌমাল্যর। প্রায়ই ও দেবলীনাকে নিজের বাড়ি নিয়ে যেত। সৌমাল্যর মা গীতাঞ্জলি দেবী সে ছোটর থেকেই দেবলীনাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। সৌমাল্যর বাবাও তখন বেঁচে ছিলেন। কোনোদিন বিকেলে সৌমাল্যদের বাড়ি গেলেই একেবারে রাতের খাবার না করা অবধি গীতাঞ্জলি দেবী ফিরতে দিতেন না। দেবলীনারও একটা বিষয় খুব ভালো লাগতো, সৌমাল্যর মাকে রান্নার কাজে সাহায্য করত। ওর মধ্যে এতটুকু পুরুষতান্ত্রিক ইগো ছিল না, আমি ছেলে হয়ে রান্না কেন করব। তবে সৌমাল্য মাঝে মাঝে গাল ফুলিয়ে ওর মাকে অভিযোগ করত, মা তুমি লীনাকে বেশি ভালোবাসো। আর দেবলীনার দিকে মুখ ভেঙচিয়ে বলতো, বিল্লি, তোকে মাছ ভাজা খেতে ডেকেছিলাম আর তুই তো আমার মায়ের ভালোবাসাতেই ভাগ বসিয়ে দিচ্ছিস। অবশ্য মনে মনে সৌমাল্য নিজেও চাইতো মাহারা মেয়েটা একটু ভালোবাসা যত্ন না হয় ওর ভাগের থেকেই পাক। বিল্লি শুনে দেবলীনা খুব রেগে গিয়ে যখন সৌমাল্যর দিকে তেড়ে যেত, তখনও ম্যাও ম্যাও করে ওকে রাগিয়ে গীতাঞ্জলি দেবীকে জড়িয়ে ধরে বলতো, দেখো মা, বিল্লিটা কেমন তেড়ে আসছে। দেবলীনাকে রাগাবার জন্য বকুনিটা অবশ্য সৌমাল্যই খেত। আসলে দেবলীনার চোখের তারা দুটো ছোট থেকেই বাদামি আর গায়ের রঙও তেমনই ফর্সা, তাই ওকে সৌমাল্যর মতো স্কুলে অনেকে বিল্লি বলতো। দেবলীনাকে রাগিয়ে দুজনের কাছে বকুনি আর কানমলা খেয়েও সৌমাল্যর বেশ ভালোই লাগতো। কেন জানে না সৌমাল্যর মনে হতো দেবলীনা শুধু ওর একার। আর এভাবেই ওদের গভীর বন্ধুত্বটা খুনসুটি থেকে কিভাবে যে ভালোবাসাতে বদলে গেছিল ওরা নিজেরাও সেটা বুঝতে পারেনি। একদিন সৌমাল্যর বাড়িতে এসে ওকে বসিয়ে রেখে দেবলীনা ওর
ছবি এঁকেছিল। তারপর অদ্ভুত ডিজাইনের একটা ড্রেস পরিয়ে বলেছিল, এটা দেখেছিস, প্রিন্স ব্লেজার, লিনা ফ্যাশন হাউস খুললে এটা এক্সক্লুসিভ কালেকশনে রাখবো, আর তুই ব্র্যান্ড মডেল হবি। সোমালু রেগে গিয়ে বলেছিল, যা, আমার যেন আর কাজ নেই। সেই ছবিটাই কিভাবে রয়ে গেছিল সৌমাল্যদের ঘরে। কম আসা যাওয়া তো ছিল না ওদের। পুরনো কথা ভাবতে ভাবতে কোথায় যেন পৌঁছে গেছিল সৌমাল্য। যতক্ষণে পিকুনকে কিছু বলতো ততক্ষণে রুম থেকে চলে গেছে। স্কেচবুকটা উল্টে পাল্টে দেখতে লাগলো সৌমাল্য। ওদের ঘরে খুঁজলে দেবলীনার ছোটবেলার এরকম কত জিনিসই তো বেরোবে। দেবলীনার মাথার ক্লিপ, চুলের গার্ডার, রং পেন্সিল, কত কিছু লুকিয়ে দিত। কিছু গীতাঞ্জলি দেবীর মাধ্যমে দেবলীনার কাছে ফিরে যেত, আর কিছু আবার রয়েই যেত। তবে কি এই খাতাটাও গীতাঞ্জলি দেবী যত্ন করে তুলে রেখেছিলেন? সত্যি সেই সব দিন কেমনই ছিল। দেবলীনাকে ছাড়া একটা মুহূর্ত কাটাবার কথা ভাবতে পারত না সৌমাল্য। কেন যে মেয়েটা এমন বদলে গেল? গীতাঞ্জলি দেবী প্রায়ই সৌমাল্যকে সান্ত্বনা দেন, তুই মাথা ঠিক রাখতো, অল্প বয়সে মা হয়েছে বলে মেজাজ একটু খিটখিটে হয়ে গেছে, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোথায় কি? পিকুনের 5 বছর পেরিয়ে গেল, দেবলীনা যে একই রয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সৌমাল্য। কি মনে করে রুম থেকে বেরিয়ে দেবলীনার স্টাডি রুমের পাশের বারান্দায় গেল। দেবলীনা ওখানেই অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। সৌমাল্য গলা ঝাড়তে দেবলীনা উদাস চোখে ওর দিকে তাকালো। সৌমাল্য কথা শুরু করার জন্যই বলল, তোর ভালোই, লকডাউনেও সমস্যা নেই, ঘরে বসে বসে ডিজাইন করবি আর সেন্ড করবি। দেবলীনা দৃষ্টিটা কেমন যেন ক্রুদ্ধ হয়ে উঠল। গম্ভীরভাবে উত্তর দিল, ডিজাইনের তুই কি বুঝিস সোম? জানিস ফ্যাশন হাউসের সাথে কতগুলো মানুষের কত রকম কাজ জড়িয়ে থাকে? আর গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকলে কি হবে ডিজাইনে? সৌমাল্য খুব ঘাবড়ে গেল। পুরনো ছবিটা হাতে পেয়ে হয়তো সত্যি ও ওদের বর্তমান সম্পর্কের তিক্ততাটা ভুলে গেছিল। তাহলে তোর ডিজাইনের কাজ মানে এখন তোর কোনো কাজ নেই বলছিস? মানে ছুটি? সৌমাল্য ইতস্তত করে বলল। অমনি আরও বেশি রেগে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে দেবলীনা বলল, তুই কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছিস? পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্সেস করা কিন্তু ক্রাইমের মধ্যে পড়ে। সৌমাল্যর মাথাতে কিছুই ঢুকলো না। শব্দ করে হেঁটে ঘরের মধ্যে চলে গেল দেবলীনা। দূরে একটা পাখি কোথাও যেন কর্কশ স্বরে ডেকে উঠল। সৌমাল্যর মনে হলো বিনা দোষী অপরাধী হয়ে উঠল। গতকাল ওইভাবে সৌমাল্যকে শোনানোর পরেও সৌমাল্য যে এতটা নিষ্পৃহ সেটা দেখেই অবাক হলো দেবলীনা। যদি সৌমাল্য সত্যি কিছু না জেনে থাকে। ডলবির মেলটার ব্যাপারে কথা বলতেই দেবলীনা ওর স্টাডি রুমে গেল। সৌমাল্য তখন ছেলেকে কোলে বসিয়ে দিব্যি ওয়েব ক্যাম অন করে কী সব শেখাচ্ছে। ছেলের শার্টে মাইক্রোফোন গুজে দিয়ে বলছে, এইভাবে কথা বলবি, সবাই তোকে দেখতে পাবে। অনলাইন ক্লাসের মতো লাইভটা শেয়ার হলে তোর মাও বড় বড় চোখে দেখবে। মাথাটা এমনিতেই কদিন ধরে দপদপ করছে দেবলীনার। ওদের একসাথে হাসতে দেখে হয়তো রাগটা আর একটু বেশি হচ্ছিল, আর সেটা তো স্বাভাবিক। পিকুনের স্কুলে বছরে 12টা গার্জেন মিটিংয়ের মধ্যে 10টা অ্যাটেন্ড করতে হয় দেবলীনাকে। ওর টিউশন ঠিক করা থেকে বই খাতার সময় কিনে নিয়ে আসা সব দায়িত্ব সামলাবার বেলায় দেবলীনা, আর এদিকে আদর সোহাগের বেলায় পিকুন বাবার কাছে। এই তো কিছুদিন আগের কথা, পিকুন ঝোঁক ধরেছিল চিড়িয়াখানা দেখতে যাবে। ওর বন্ধুরা নাকি সবাই দেখেছে। সেই মতো নিজের সব প্রোগ্রাম ক্যান্সেল করে সৌমাল্যর সুবিধা মতোই দিন ঠিক করেছিল দেবলীনা। কিন্তু প্রতিবার যা হয়, ঘর থেকে বেরিয়ে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতেই একটা কল এলো, আর অমনি সৌমাল্য বলল এখনই ওকে অফিসে যেতে হবে। দেবলীনা মাঝে মাঝে বুঝতে পারে না, ডাক্তার, পুলিশদের মতো ইঞ্জিনিয়ারদের এমার্জেন্সি ডিউটি কিভাবে পড়ে। শেষমেশ চিড়িয়াখানার আজব জন্তু হয়ে উঠল ওরাই 3 জনে। লোকজন বাঘ আর ওরাং ওটাওয়ের বদলে ওদের দিকেই তাকিয়ে রইল। পিকুনও তাকিয়ে দেখছিল বাবা আর মা কিভাবে তর্ক শুরু করেছে। সেদিনও দেবলীনা সেই একই কথা বলেছিল, এজন্যই ভাবা উচিত ছিল তোর। সন্তান মানে অনেক বড় রেসপন্সিবিলিটি। আমি তো বলেইছিলাম আমি সর্বত্যাগী মা হতে পারবো না। মাথা গরম করে সৌমাল্য চেঁচিয়েছিল, তুই যতই ফেমিনিজমের বুলি আওড়াস, মায়ের দায়িত্ব অনেক বেশি। আমার মাকে দেখেও তো শিখতে পারিস। দেবলীনার চোখ দুটো ভিজতে চাইলেও ও অনুমতি দেয়নি। মনে মনে বলেছিল, হ্যাঁ রে, সত্যি তো তোর মা, আমার তো নয়। অবশ্য তর্ক চালিয়ে গেছিল একইভাবে। বলেছিল, তুলনা করলে চলে না সোম, আমার জীবনে কিছু ড্রিম আছে, অ্যাম্বিশন আছে, এসব জেনেও তোরা বিয়ের জন্য রাজি হয়েছিলি। সৌমাল্য বলেছিল, তবে আর কি, থাক পিকুন এখানে, আমি আমার কাজে যাই, তুই তোর কাজে।
পিকুনও সেদিন ওর বাবা মায়ের ঝগড়া শুনে ভয় পেয়ে গেছিল। মুখটা শুকিয়ে ওর এতটুকু হয়ে গেছিল। মনে মনে বলেছিল, ঠাম্মি আমি আর বাড়ি যেতে পাবো তো? সেদিনের সেই কথাটা মনে করি আজ সৌমাল্যর পিকুনকে কোলে বসিয়ে আদর করাটা আধিক্যেতা মনে হলো। ভাবলো হয়তো সবই ওকে দেখাবার জন্য করছে। এমনিতেও দেবলীনা কি জানে না যে সৌমাল্য সবসময় প্রমাণ করতে চায় যে ভালো মা হওয়ার যোগ্যতা দেবলীনার মধ্যে নেই। রাগে গড়গড় করতে করতে নিজের স্টাডি রুমে গিয়ে সশব্দে দরজাটা বন্ধ করলো দেবলীনা। পুরনো সব কথা আজ খুব বেশি মনে আসছে। সত্যি কত তাড়াতাড়ি একটা ছেলে বদলে যেতে পারে। সৌমাল্যকে না দেখলে বোঝা যায় না। এখন তো সবই ওর, ঘর ওর, মা ওর, ছেলে ওর, চাকুরিও আছে ওর। হেরে গেছে দেবলীনা। সংসার আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের মাঝে হেরে গেছে। অথচ একদিন এই সৌমাল্যই ওকে বলেছিল ওই নাকি ওর জীবনের সব কিছু, ঘর পরিবার সব নাকি দেবলীনাকে ছাড়া অসম্পূর্ণ। দুজনে দুজনের প্রতি ভালোবাসার টানটা ওরা অনুভব করেছিল আলাদা আলাদা জায়গাতে অ্যাডমিশন নেওয়ার পরে। সৌমাল্যর নিজেকে খুব একা লাগতো, আর দেবলীনা নিজের শখ পূরণে গ্ল্যামার স্কুল অফ ফ্যাশনে ভর্তি হলেও মিস করতো ওর প্রিয় বন্ধুটাকে। তারই মাঝে ইঞ্জিনিয়ারিং পাশ করে সৌমাল্য চাকরিতে জয়েন করলো। সৌমাল্যর বাবাও চাকুরি জয়েন করার কিছুদিন পরেই কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন। দেবলীনা তখন কাজ খুঁজছে, এদিক ওদিকে নিজের ডিজাইন পাঠাচ্ছে আর অপেক্ষা করছে ডাক আসার। নানান ফ্যাশন হাউস, ছোটোখাটো বুটিক কোথাও বাদ রাখেনি। দেবলীনা সে প্রথমবার বুঝতে পেরেছিল স্বপ্ন দেখা আর স্বপ্নকে ছোঁয়া এক জিনিস নয়। অবশ্য দেবলীনার পাশে থেকে সৌমাল্য সেদিন বলতো, আমি জানি তুই ঠিক পারবি। এদিকে গীতাঞ্জলি দেবীর স্বামীকে হারিয়ে তখন ভীষণ রকম একা। সৌমাল্যর দেবলীনার সম্পর্কটাকে উনি ছোটর থেকে তৈরি হতে দেখেছিলেন, তাই ছেলের কাছে আবদার করেছিলেন লীনাকে বিয়ে করে নিয়ে আসার। দেবলীনার অত তাড়াতাড়ি বিয়ে করার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু গীতাঞ্জলি দেবীর অনুরোধও কিছুতেই ফেলতে পারিনি। যতই হোক ছোটর থেকে মায়ের ছবি ছাড়া আর কাউকে যদি মা ভাবতে পেরেছিল দেবলীনা, সেটা তুই গীতাঞ্জলি আন্টি। দেবলীনার বাবা বরাবরই উদাসীন মানুষ ছিলেন। মেয়ের খুশিতেই উনিও খুশি হয়েছিলেন, আপত্তি করেননি। ফাল্গুনের একটা শুভ দিনে ওদের চার হাত এক হয়ে গেছিল। শুধু দেবলীনাই বারবার করে সৌমাল্যকে বলেছিল ওর অনেক স্বপ্ন আছে, ইচ্ছে আছে, সে সব শেষ করেও সংসারের জাতাকলে পিষে মরতে পারবে না। সৌমাল্য সেদিন হেসে বলেছিল, তুই কি ভাবিস মা খুব দজ্জাল শাশুড়ি হবে? সত্যি লজ্জাতে লাল হয়ে গেছিল দেবলীনার গাল দুটো, কারণ দেবলীনা জানতো ওর নিজের মা বেঁচে থাকলেও হয়তো গীতাঞ্জলি দেবীর মতো এত স্নেহ করতে পারতেন না। বিয়ের কয়েকদিন পরেই সেটার প্রমাণ আরও বেশি করে পেয়েছিল দেবলীনা। মা যে মাই হয়, মেয়ের কথা কিভাবে যেন বুঝে গেছিলেন। দেবলীনাকে নিজের থেকেই বলেছিলেন, সোম যেমন আমার ছেলে তুইও তো আমার মেয়ে, তুইও তো অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিস। আমি চাই সোমের থেকেও বেশি সফলতা তুই যেন জীবনে পাস। গীতাঞ্জলির দেবীর সম্মতি আর সমর্থনেই দেবলীনার এগিয়ে যেতে অসুবিধা হয়নি। খুব তাড়াতাড়ি ডলবি ফ্যাশন হাউসে কাজ পেয়েছিল। একদিকে মায়ের ভালোবাসা, অন্যদিকে সোমের আদুরে খুনসুটি আর ডলবিতে নিজের স্বপ্নের পথ চলা। সত্যি তখন রূপকথার গল্পের মতো দেবলীনার দিন কাটছিল। তিথির ছাড়াও দেবলীনার অন্য সব বন্ধুরা হিংসে করে বলতো, গীতাঞ্জলি দেবীর মতো শাশুড়ি মা নাকি অনেক জন্ম তপস্যা করলে পাওয়া যায়। দেবলীনা মনে মনে ভাবতো হয়তো ও জীবনের এতগুলো বছর মায়ের ভালোবাসা পায়নি বলেই আজ সবটা সুদে আসলে পাচ্ছে। প্রথম দিকে ডলবিতে ওর তেমন রেগুলার ডিউটি ছিল না, পয়সার জন্য ও ডলবিতে কাজও করতো না। ওর ডিজাইন একদিন ইন্টারন্যাশনাল মার্কেটের নাম পাবে এই স্বপ্ন নিয়েই ও শুরুটা করেছিল। কখনো কলকাতা, কখনো দিল্লি ওকে ছুটে যেতে হতো নামি দামি ফ্যাশন শোতে। ডলবিতে ওর কোনো ডিজাইন সিলেক্ট হলেই কাজ যেন আরও বেড়ে যেত। ঠিক তখনই ওদের মাঝে এলো তৃতীয় একজন। দেবলীনা জানতে পারলো ও মা হতে চলেছে। একদিকে তখন ওর স্বপ্ন উড়ান, আলোয় ঝলমলে দুনিয়া, অন্যদিকে সংসারের পিছু টান, নতুন একটা জীবনের সম্ভাবনা। কঠিন হয়ে গেল দেবলীনার পক্ষে কোনো একটাকে বেছে নেওয়া। মনে মনে ঠিক করলো এখনই ও কোনো সন্তান চায় না। সেই মতো সব খুলে জানালো সৌমাল্যকে। শুরু হলো নতুন ঝামেলা। সৌমাল্য রাজি হলো না, স্পষ্ট করে বলল, আমরা বিয়ে করেছিলি না,
বাচ্চা আসবে, সে বড় হবে, এইগুলো তো সংসারে খুব স্বাভাবিক। দেবলীনা সেদিন চেঁচিয়ে বলেছিল, আমি জানতাম কোনো ছেলে লিবারেল মনের হতে পারে না। কতদিন আর মুখোশ পরে থাকবি, সেই মুখোশটা খুলে গেল তো। সৌমাল্য দেবলীনার সব কথা এতদিন মেনে নিলেও বাচ্চা নষ্ট করে দেওয়ার কথাতে কিছুতেই মত দিতে পারেনি। জোর গলায় বলেছিল, তুই কি লীনা, এতদিন ভাবতাম তোর নিজের মা নেই বলে তুই বাউন্ডুলে, কিন্তু আজ দেখছি তোর শুধু মা নেই নয়, তোর মধ্যে মা হওয়ার কোনো গুণও নেই, মায়া দয়া মমতা কিচ্ছু নেই। একটা প্রাণকে তুই মেরে ফেলতে পারবি? দাঁতে দাঁত চেপে দেবলীনা বলেছিল, এসব বড় বড় লেকচার আমাকে দিতে আসিস না, আমি সব বুঝি। জানি তুই কি চাস, তোর সন্তানের জন্ম দেওয়ার পরে আমি সংসারের মায়াতে বাধা পড়ে যাই। অন্য সব মেয়েদের মতো দেবলীনা মৈত্র স্বপ্নের জলাঞ্জলি দিয়ে ছেলে সংসার এসবের মাঝেই নিজেকে ত্যাগ করে দিক। সৌমাল্য খুব সাধারণভাবে বলেছিল, সেটাই তো স্বাভাবিক, তাতে খারাপ কি আছে, আর আমাদের তো কোনো অভাব নেই, তুই কিছুদিন যদি তোর কাজটাকে পোস্টপোন করিস। সৌমাল্যকে কথা শেষ করতে দেয়নি, তার আগে এত জোর চিৎকার করে কথাগুলো বলেছিল, নিচের তলা থেকে গীতাঞ্জলি দেবীও সব শুনতে পেয়েছিলেন। পাগলের মতো বলেছিল দেবলীনা, তোর ছেলের চৌকিদারি করবি আমাকে, আমি পারবো না বাচ্চা সামলাতে, আমি পারবো না শুধুমাত্র তোর স্ত্রী, এই সরকার বাড়ির বউ আর তোর ছেলের মা হয়ে বেঁচে থাকতে। আমি দেবলীনা মৈত্র। তুই অভাবের কথা বলছিস না? অভাব আছে আমার নাম পেতে, অভাব আছে আমার পরিচয় তৈরি করার। আমি সর্বত্যাগী মা হওয়ার থেকে আমার ছোটবেলার স্বপ্ন পূরণে বেশি খুশি হব। ঠিক যেই মুহূর্তে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল সৌমাল্য, সেই সময় ওদের দুজনের কথার মাঝে ঢুকেছিলেন গীতাঞ্জলি দেবী। দেবলীনার দুটো হাত ধরে ছলছলে চোখে বলেছিলেন, আমি কখনো কিছু চাইনি তোর কাছে মা, আজ চাইছি। তোদের বাবা আমার স্বপ্নে এসেছিলেন, উনি আসছেন তোর ছেলে হয়ে, ওনাকে আসতে দে। অকস্মাৎ এরকম কথাতে দেবলীনা নিজেও হকচকিয়ে গেছিল। সৌমাল্য অবাক হয়ে তাকিয়েছিল ওর মায়ের দিকে। দেবলীনার হাত ধরে উনি প্রায় কেঁদে ফেলেছিলেন। ওনার কান্না দেখে দেবলীনা আর জোর করে কিছু বলতে পারেনি, কারণ সত্যি গীতাঞ্জলি দেবী ওকে কখনো ঘরের বউ ভাবেননি, চিরকাল মেয়ের মতোই দেখেছেন। সংসারের সব কাজ একার হাতে হাসি মুখে সামলে নিয়ে উনি বলতেন, তুই নিজের কাজ কর মা, তোকে অনেক উন্নতি করতে হবে, আর বাদরটার থেকে বেশি নাম করতে হবে। তাই সেসব ভেবে দেবলীনা সেদিন শুধু বলেছিল, এখনো 1 বছর হয়নি মা, তুমি তো জানো ডলবিতে কিভাবে কাজটা পেয়েছি। গীতাঞ্জলি দেবী সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেছিল, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, দাদু ভাইকে আমি বড় করব, আমি দেখব তুই যেমন তোর কাজ নিয়েছিলি তেমনই থাকবি। সেই হয়েছিল সৌমাল্যর সাথে দেবলীনার মন কষাকষির সূচনা। গীতাঞ্জলি দেবী সাময়িকভাবে সামলে দিলেও বারবার সৌমাল্যর মনে হয়েছে দেবলীনা স্বার্থপর, নিজেকে ছাড়া আর কিছু বুঝতেই চায় না। আর দেবলীনার মনে হয়েছে সৌমাল্য সত্যি কোনোদিন ওকে বোঝেনি, আর 5 জন ছেলের মতো ওর মধ্যেও শুধু মেল ইগো জমে আছে, যেটা বারবার মনে করিয়ে দেয় পিকুনের প্রতি সব দায়িত্ব দেবলীনার। আর ছেলে কখনো ভালো রেজাল্ট করলে তার ক্রেডিট সৌমাল্য সরকারের। জমাট কান্নাটা এত বছর পর দেবলীনার চোখ দিয়ে সত্যি এবার একটু একটু করে নামছিল। ও হেরে গেছে, হারিয়ে ফেলেছে ডলবির জন্য পাওয়া এতদিনের নামটাও। দেখুন মিস্টার ব্যানার্জি, ফ্লোরা থেকে যখন আমার কাছে মেল এসেছিল, আই হ্যাড সাম পার্সোনাল ইস্যু, বাট এখন আমি রেডি। তো আপনি একবার মিস্টার শেরগেলের সাথে কথা বলে দেখুন না, আপনারা চাইলে আমি ডিজাইনগুলো আজই আপনাদের মেল করব। ফোন নিয়ে বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে অনুরোধ করেছিল দেবলীনা। ফ্লোরার অফারটা এসেছিল প্রায় 10 মাস আগে, এতদিন পরে নতুন করে সেটার জন্য অনুরোধ করা শোভনীয় নয় জেনেও করছিল। কিছুটা ডলবির প্রতি অভিমানে, মিস্টার কাশ্যপের প্রতি রাগে, ডলবি থেকে যে ওকে টার্মিনেট করেছে সেই কথাটাও সৌমাল্য বা গীতাঞ্জলি দেবী কাউকে বলে উঠতে পারেনি। নিজের মনেই প্রতিটা মুহূর্তে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সৌমাল্যর কাছে গিয়ে আজ সকালেও একবার বলার চেষ্টা করেছিল দেবলীনা, তখনও কোম্পানির একজন ক্লায়েন্টের সাথে ভিডিও কলে ব্যস্ত। নিচের ঘরে পিকুন তখনও ঠাম্মির সাথে খেলছে, ওনাকেও কিছু বলতে পারেনি। ফিরে এসে নিজেকে শক্ত করার চেষ্টা করেছিল, মনে হয়েছিল ওকে নিজের জায়গাটা ফেরত পেতে নিজেকেই লড়তে হবে। কেউ ওকে এই বাড়িতে আর সমর্থন করার নেই, না তো ভালো বউ হতে পেরেছে, না ভালো মা, আর না নিজের পরিচয়টা প্রতিষ্ঠা করতে পেরেছে। সেই মতোই কলকাতা বিভাগের মিস্টার ব্যানার্জিকে ফোনে অনুরোধ করছিল, কিন্তু কতদিন মিস্টার ব্যানার্জি, লকডাউন তো কবে উঠবে তার ঠিক নেই। আপনি মিস্টার শেরগেলকে আমার মেলটা ফরওয়ার্ড করে দিন, তারপরে উনি যা ডিসিশন নেবেন।
তখনই পিকুন ওর মায়ের কাছে গিয়ে একটা হাত ধরে কিছু দেবার জন্য বারবার ডাকতে লাগলো। শেষে ফোনটা আশাহত হয়ে রেখে পিকুনের উপরে চেঁচিয়ে উঠল দেবলীনা, নিশ্চয়ই তোর বাবা বলেছে না আমাকে ডিস্টার্ব করতে, আমার সাথে খারাপ হলে তো ওই সবচেয়ে বেশি খুশি হয়। পিকুন আচমকা মায়ের বকুনি খেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দেবলীনা ওর ফ্রাস্ট্রেশন ধরে রাখতে না পেরে পিকুনকে একতরফা শুনিয়ে দিল, তুই আর তোর বাবা মিলে লাইফটা হেল করে দিয়েছিস আমার। কে আসতে বলেছিল তোকে? আমার জীবনের সব আশা আলো ইচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে। পিকুন ততক্ষণে ভয়ে কাঁদতে শুরু করেছে। সৌমাল্য সব শুনতে পেয়ে উঠে এলো। অত্যন্ত ঘৃণা নিয়ে দেবলীনার দিকে তাকিয়ে বলল, ছি, তুই মা, মা হয়ে কেউ ছেলেকে এমন বলতে পারে? দেবলীনার রাগে অন্ধ হয়ে চেঁচাতে লাগলো, তুই, হ্যাঁ তুই মিস্টার কাশ্যপের সাথে হাত মিলিয়ে আমাকে টার্মিনেট করিয়েছিস। সব জানতিস তুই, আমার উপরে ওঠা মেনে নিতে পারছিলি না? মেয়েলিগো যাবে কোথায়? সৌমালো ভ্রু দুটো সব শুনে কপালে উঠল, কান অবধি লাল হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যদি সেটাই করার হতো এত বছর পরে নয় আরো আগেই করতাম। সেই বল, তাহলে স্বীকার কর, এত বছর পারিসনি বলে এখন সুযোগ পেয়ে করছিস। বেশ করেছি, তার জন্য যা বলার আমাকে বল, পিকুনকে নয়। রেগে গিয়ে দোষ না করে এক প্রকার স্বীকার করে নিল সৌমাল্য। বাহ, ছেলেকে বলছি বলে খুব গায়ে লাগছে না? তুই কদিন ছেলেকে দেখিস রে? ও তো আমার কাছেই থাকে। রাগের মাথায় যুক্তি দেখালো দেবলীনা, তোর কাছে না, মায়ের কাছে। পিকুনের জন্য তুই কি করেছিস বলতো? তুই কি করেছিস? গীতাঞ্জলি দেবী চেঁচামেচি সহ্য করতে না পেরে এসে পিকুনকে কোলে নিয়ে বলতে লাগলেন, পিকুনের নিয়ে তোরা ঝামেলা করছিস? পিকুনের মতো শান্ত ছেলে দুটো হয় না। ওদের স্কুলে গিয়ে দেখে আসবি বাকিদের। দুজনেই রাগে গড়গড় করতে করতে চুপ করে গেল। একতরফা গীতাঞ্জলি দেবী বলতে লাগলেন, তোদের চেঁচামেচিতে এপাড়ার কাক চিলগুলো ভয়ে পালিয়েছে। আমার আর পিকুনের অনেক ধৈর্য বলে সব সহ্য করে তোদের সাথে আছি। দেবলীনার সাথে সাথে সৌমালোর দিকে আঙুল তুলে বলল, তুমি জানো না মা, ও আমার ডলবির কাজটা, ও মিস্টার কাশ্যপের সাথে কথা বলে আমাকে টার্মিনেট করিয়েছে। সোম শুধু আমাকে হেও করতে চায়, বোঝাতে চায় আমি কিচ্ছু পারি না। এমনকি ও সব সময় পিকুনকেও বোঝায় আমি খারাপ। সৌমাল্য মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। ও জানতো ওর মা প্রতিবারের মতো দেবলীনারই সাথ দেবে, কিন্তু গীতাঞ্জলি দেবী গম্ভীরভাবে একবার সৌমাল্যর দিকে তাকিয়ে আবার দেবলীনার দিকে ঘুরে বলল, তুই ভুল করছিস লীনা। আমার বাদরটা এতটাও খারাপ নয় যে ছেলের মন মায়ের বিরুদ্ধে বিষিয়ে দেবে। সেটা হলে পিকুনের হাতের কার্ডটা তৈরি করতে হেল্প করতো না। এতক্ষণে পিকুনের হাতের কার্ডটার দিকে নজর গেল দেবলীনার। লেখা আছে হ্যাপি মাদার্স ডে। পিকুনের হাতের দিকে তাকাতেই পিকুন ওর ঠাম্মির কোল থেকে কার্ডটা মায়ের দিকে বাড়িয়ে দিল। দেবলীনা কার্ডটা হাতে নিয়ে দেখলো বেশ কয়েকটা হলুদ রঙের ফুল আর আনকোড়া হাতে লেখা, টু মাই ওয়ার্ল্ড বেস্ট মাদার অ্যান্ড দ্য ফ্যাশন ডিজাইনার দেবলীনা মৈত্র। সারা দুপুর কার্ডটা জড়িয়ে ধরে নিজের ঘরে বসেই আকাশ জমিন ভাবছে দেবলীনা। তবে কি সত্যি সৌমাল্যকে খারাপ ভাবে না? অবহেলা করার পরেও পিকুন ওকে এতটা ভালোবাসে? গীতাঞ্জলি দেবী কয়েকবার ডাকতে এসেছিল খাওয়ার জন্য। দেবলীনা খিদে নেই বলেছে। শেষে বিকেলের পরে তিথি যখন দেবলীনাকে ফোন করলো তখন তো পুরো হা হয়ে গেল। তিথি দেবলীনার অনেক পুরনো বান্ধবী। তিথির মেয়ে দিয়াশাও পিকুনের সাথে টিউলিপ একাডেমিতে পড়ে। ওদের একাডেমিতে নাকি মাদার্স ডে উপলক্ষে একটা অনলাইন ড্রয়িং কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিল। সেখানে এ গ্রুপে পিকুনের ছবিটাই প্রথম হয়েছে। তিথি ফোনের ওপাশ থেকে বলতে লাগলো, সে কি রে, তুই কিছু জানিস না? ওদের টিউলিপ একাডেমির পেজ থেকে সব ছবি তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। জানিস দিয়াশার ছবিটা ভালোই হয়েছিল, রংটা আর একটু ভালো হলেই। তবে থার্ডের ছবিটা আমার তেমন মনে হলো না। দিয়াশাকে ওরা করতে পারতো। আজ অনেক বছর পর দেবলীনার সেই একই অনুভূতি হচ্ছিল। যখন ওর নিজের স্কুলে বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম হওয়ার খবরটা পেত তখনই ঠিক এরকমই একটা অবিশ্বাসের আনন্দ হতো। মনে হতো সত্যি আমি প্রথম হয়েছি। নিজের সন্তানের জন্য যে একই শিহরণ শরীরের প্রতিটা শিরা উপশিরা অনুভব করা যায়, তা আজ বুঝতে পারছে দেবলীনা। গলাটা কেমনই বুঝে আসছিল। তার মধ্যে কোনো রকমে দেবলীনা জিজ্ঞেস করলো, তুই কি সত্যি বলছিস তিথি? কেমন এঁকেছে পিকুন? সে কি রে, তুই দেখিসনি? তোরই তো ছেলে, খারাপ কি করে আঁকবে বল? ছোটবেলায় তুইও তো সব ট্রফি একাই ঘরে নিয়ে যেতিস। জানিস পিকুনের ছবিটাতে কত লাইক কমেন্টস হয়েছে? বড় দলের ছবিতে অত হয়নি। তুই দেখ তাড়াতাড়ি। ফোনটা রাখতে যাচ্ছিল দেবলীনা, তার আগে তিথি আবার বলল, হ্যাঁ রে, মাদার্স ডের অনুষ্ঠানে ও যা যা বলল সেইগুলো তোরাই ওকে শিখিয়ে দিয়েছিলি? আরও একবার আকাশ থেকে পড়ল দেবলীনা। তোতলিয়ে বলল,
কি শিখিয়ে দিয়েছি? শেষমেশ তিথি বিরক্ত হয়ে বলল, ধুর, তুই না লীনা, এত প্রফেশনাল হয়ে গেছিস, ছেলের কি কোনো খবরই রাখিস না? সোমকে জিজ্ঞাসা কর, ওরই কোলে বসে তো ভিডিওটা শেয়ার করেছে। ফোনটা রাখতে আর দেরি করলো না দেবলীনা। ডলবি থেকে মেলটা পাওয়ার পরে বেশ কয়েকদিন ধরে এতই ওর মন খারাপ ছিল যে আর ল্যাপটপ অনই করেনি। তিথির কাছে এত কিছু শুনে তাড়াতাড়ি ফেসবুক লগ ইন করে টিউলিপের পেজে গেল। প্রথমে জলজল করছে পিকুনের আঁকা ছবিটা, ঠিক দেবলীনার মতো দেখতে, একটা মেয়ের মাথাতে ক্রাউন, গায়ে পড়ে আছে খুব সুন্দর রঙিন একটা গাউন। মেয়েটার চারিদিকে ঝলমলে তারারা ঝরে পড়ছে, আর তার সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে একটা বাচ্চা ছেলে, একজন লোক আর একজন বয়স্ক মহিলা। পিছন থেকে দেখেও বলার অপেক্ষা রাখে না পিকুন কাদের বোঝাতে চেয়েছে। তারপরে মাদার্স ডের ভিডিওটা প্লে করলো দেবলীনা। পিকুন ওর বাবার কোলে বসে বলছে, আমার প্রাইজটা মায়ের জন্য সারপ্রাইজ। আমার মা ওয়ার্ল্ডের বেস্ট মা, জানি এটা সবাই বলে, কিন্তু আমার মা তাদের সবার থেকে আলাদা। আমার মা কখনো হারতে শেখেনি, চিরদিন লড়েছে আর জিতেছে। মা ভাবে মায়ের মানে স্যাক্রিফাইস নয়, অ্যাচিভ করা। মাই মাদার ইজ এ ড্রিমার, অ্যাচিভার অ্যান্ড এ সাকসেসফুল ফ্যাশন ডিজাইনার। আমিও আমার মায়ের মতো হতে চাই, লুজার নয় উইনার। তাই আমার প্রাইজটা মায়ের জন্যই। দেবলীনার চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো পিকুনের কথাগুলো শুনে। পিকুনকে ল্যাপটপের স্ক্রিনে দেখে মনে হলো এই তো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, পরম পাওয়া। সন্তানের সাফল্যে যে নিজের থেকেও বেশি সুখ পাওয়া যায়, সত্যি তা জানতো না দেবলীনা। সৌমাল্যর মুখে গর্বের হাসিটা দেখে নিজের বিবেকই যেন প্রশ্ন করছিল দেবলীনাকে, এই গর্ব কি শুধু ছেলের জন্য নাকি তার স্ত্রীর জন্য? রুমে দরজা খুলে বেরোতে পিকুন কিছুই হয়নি এমন একটা ভাব করে দেবলীনাকে টানতে টানতে নিয়ে গিয়ে বলল, মা, আমি লেবুর শরবত করেছি, বাবা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল। দেবলীনা সৌমালুর দিকে তাকাতেই অবশ্য সকালের রাগ অভিমান মনে করে মুখ ঘুরিয়ে নিল। পিকুন বলতে লাগলো, এই তো একটু আগে বলছিলে তোর টিমে কেউ নেই, এই দেখো মা চলে এসেছে। তারপরে আবার পিকুন দেবলীনার দিকে তাকিয়ে বকবক করতে লাগলো, মা, তুমি ডিনারে ম্যাগি খাবে? ওটা তৈরি করা খুব ইজি, আমি ইউটিউবে শিখেছি। আজ তো মাদার্স ডে, তাই বাবা ঠাম্মির জন্য অনেক কিছু বানিয়ে দিচ্ছে। আমিও বলেছি আমার মাকেও না খেয়ে থাকতে হবে না, আমিও শরবত পারি, ম্যাগি পারি, তাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পিকুনকে দুই হাতে করে জড়িয়ে ধরে দেবলীনা বলতে লাগলো, তুই কবে এত বড় হয়ে গেলি পিকুন? এত সব কবে শিখে গেলি? পিকুন বীর বাহাদুরের মতো ওর মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, সে তো অনেক আগেই হয়েছি, সারাদিন অনেক কেঁদেছো তুমি, এখন লেবুর শরবত খাও তো। গীতাঞ্জলি দেবী দেবলীনার পিছন থেকে বললেন, সন্তান যে ঈশ্বরের রূপ হয় রে মা, আমি জানতাম একদিন তুই ঠিক বুঝবি। পিকুন তোদের জীবনে কত অমূল্য সম্পদ। কাঁদতে কাঁদতে দেবলীনা বলল, আমি বুঝেছি মা, সন্তানের অ্যাচিভমেন্ট যে নিজেরই হয়, আরও একবার তার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দেন। সৌমাল্য যেন আজ অনেক বছর পরে ওর পুরনো স্কুল ফ্রেন্ডটাকে দেখতে পেল। দেবলীনার চোখে মুখে আজ সে আনন্দ ঝলমল করছে, যেটা কখনো নিজের পুরস্কার হাতে পাওয়ার খুশিতে থাকতো। দেবলীনার আনন্দে সৌমাল্য সব রাগ অভিমান ভুলে পাশে দাঁড়িয়ে বলল, আমি জানি তুই পারবি, ডলবি না হোক ঠিক অন্য কোথাও, আমার লীনা হারতে পারে না। পিকুনোর বাবার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, তুমি যাও, মা তো আমার দলে, আমার মা হারতে পারে না, আমার মা আমার মতো ট্রফি পাবে, বলো মা। দেবলীনা চোখের জল মুছে বলল, হ্যাঁ পিকুন, উই আর বিলিভার, ড্রিমার, অ্যাচিভার অ্যান্ড উইনার। সৌমাল্য নিজের মনে বলল, আজ যে মাদার্স ডে, মায়েদের দিন, মার সন্তানের সব মনোমালিন্য কাটিয়ে ওঠার দিন, মিলনের দিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।